তারেক রহমান সরকারের প্রথম বাজেট আজকে পেশ করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে বিশাল অনুষ্ঠান হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেখানে তিন বাহিনীর প্রধান ছিলেন। সেখানে সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের সাথে তারেক রহমানের কি আলোচনা হলো, এছাড়াও সমসাময়িক কিছু ইস্যু নিয়ে আজকের আলোচনা শেষ পর্যন্ত সাথে থাকবে। আসসালামু আলাইকুম এবং আদাব। বাজেট পেশের সাথে সাথেই তুমুল সমালোচনা শুরু হয়ে গেছে। আমির খসরু যে বাজেটটি পেশ করেছেন তাতে বিশেষ বিশেষ খাতে কালো টাকা সাদা করার সুযোগ শুধু রাখা হয়নি, বরং সেই টাকার কোনো উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে না এমন বিধানও রাখা হয়েছে। কালো টাকা সাদা করার এর আগেও অতীতে আমরা দেখেছি, ডক্টর ইউনূসের আমলেও এটি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজকে যে বাজেটটি পেশ করা হলো সেখানে এই বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে, এবং অনেকেই মনে করছেন যে তারেক রহমান সরকার বা বিএনপি সরকার সেই অতীতের দুর্নীতির পথেই হাঁটছে। এই বিএনপি যখন 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল তখন কিন্তু পরপর 5 বার বাংলাদেশ পৃথিবীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং বেগম খালেদা জিয়া এবং তার অর্থমন্ত্রী সাইফুর রহমান এই দুজনই কিন্তু কালো টাকা সাদা করেছিলেন। এটা পৃথিবীতে খুব রেয়ার যে কোনো প্রধানমন্ত্রী বা ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী তারা কালো টাকা সাদা করে। তো সেই অতীতের রেকর্ডের পথ ধরেই তারেক রহমান সরকার এখন বলছেন যে কিছু কিছু খাতে, আবাসন খাত এবং জমি কেনা এসব খাতে আপনার যে কোনো কালো টাকা আপনি সাদা করতে পারবেন, এবং ইউ ডোন্ট নিড টু ইভেন টেল দ্য সোর্স। সমস্যা হলো যে আজকে আপনি যখন এই কালো টাকা সাদা করবেন, কখনো না কখনো এই রেকর্ড তো থেকেই যাবে। আরেকটা আলোচনা যেটা চলছে যে ডক্টর ইউনূসের আমলে প্রায় 200 বিলিয়ন ডলারের সমপরিমাণ টাকা 17 মাসে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এই টাকাটা বেশ কয়েকদিন ধরে রেমিটেন্সের নামে ফেরত আনা হচ্ছে। তো এইবার যেহেতু এই সুযোগটা বিএনপি সরকার দিচ্ছে, তার মানে ইউনূসের বিভিন্ন উপদেষ্টা, এই ছাত্র সমন্বয়ক, এদের যে পাচার করা বিদেশি টাকা তার একটা বড় অংশ তারা আবার ফিরিয়ে এনে ব্ল্যাক মানি হোয়াইট করার এই সুযোগটা তারা নেবে। এবং কয়েকদিন ধরে আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশে বিদেশে কিন্তু আমাদের লোকজন জব হারাচ্ছে, মধ্যপ্রাচ্য সহ অনেক দেশেই জব কমে যাচ্ছে, লোকজন ফেরত আসছে, কিন্তু রেমিটেন্স বাড়ছে। এর দুটো ব্যাখ্যা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে জামাত একদম পরিকল্পিতভাবে বিদেশ থেকে রেমিটেন্স আনাটা বাধাগ্রস্ত করতো। তারা সেখানে শক্তিশালী একটা হুন্ডি সিন্ডিকেট গড়ে তুলেছিল, এবং মধ্যপ্রাচ্য বিশেষ করে সেখান থেকে হুন্ডির মাধ্যমে তারা বাংলাদেশে টাকা পাঠাতো। ইউনূসের আমলে সেই জামাতি হুন্ডি সিন্ডিকেটটা তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো শুরু করলো। প্লাস এই যে ইউনূসের আমলে এবং বিএনপির আমলেও, এমনকি ইউনূসের আমলে বিএনপি নেতারাও, জামাত নেতারাও অনেকে বিদেশে টাকা পাচার করেছিলেন, সেই রেমিটেন্সের নামে তারা দেশে এনেছেন। সুতরাং এই যে দুর্নীতির মহোৎসব, এই বাজেটে কিন্তু আজকে যেটি পেশ করা হলো সেখানে সেই সুযোগটা রাখা হলো। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত এই সুযোগটা থাকে কিনা, কিন্তু যে ওয়ার্ডিং ব্যবহার করা হয়েছে, যে ইভেন সোর্স ব্যবহার জিজ্ঞেস করা হবে না, তাতে মনে হয় যে এটি থাকবে। সুতরাং দেখা যাক, বাজেট নিয়ে আমরা আরো কথা বলবো। গতকাল ছিল এই আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, এই উপলক্ষে সেনা কুঞ্জে একটি অনুষ্ঠান হয়েছে, যেটা শুরুতেই বললাম। সেখানে তারেক রহমানের সাথে সেনা প্রধানের বিভিন্ন সময় ইনফর্মাল কথা হয়েছে। আপনারা খেয়াল করেছেন আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের লুকটা কিন্তু বদলে গেছে। তিনি সম্প্রতি হজে গিয়েছিলেন, এবং হজ থেকে ফিরে তাকে আমরা যে ছবিটা তার আমরা দেখছি, প্রথমে আমি ভেবেছিলাম যে এটা বোধহয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছেলেপেলেরা তৈরি করেছে, কারণ আজকাল তো অনেক কিছুই বানানো হয়। কিন্তু পরবর্তীতে নিশ্চিত হলাম যে না, এটাই আমাদের জেনারেল ওয়াকার খান। তার মুখের গেট আপ, তার দাড়ি, তার মোচবিহীন দাড়ি দেখে অনেকেই
রসিকতা করে বলছেন যে এই গেট আপ, এই স্টাইলটা নাকি জামাতি স্টাইল। জামাতের নেতাদের দেখবেন তাদের মোচ থাকে না, কিন্তু দাড়ি থাকে। এবং এই সূত্র ধরে অনেকেই বলছেন যে যেহেতু এই অভিযোগটি আমরা শুনেছি যে জেনারেল ওয়াকার খান ছাত্র জীবনে শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিকভাবে তিনি জামাতের আদর্শে বিশ্বাস করেন, তো এই দাড়ি গেট আপ দেখে অনেকেই সেটা আবার মনে করিয়ে দিচ্ছে। তারেক রহমানের সাথে বিভিন্ন সময় কথাবার্তায় তিনি বারবার স্মৃতিচারণ করছিলেন। তিনি মনে করিয়ে দিচ্ছিলেন বেগম খালেদা জিয়ার সাথে তিনি শেষ দিকে যখন দেখা করেছিলেন, যখন তারেক রহমান লন্ডনে ছিল, তখন বেগম খালেদা জিয়া তাকে বলেছিলেন দেশের জন্য যা ভালো হয় সেটা করতে, এবং তিনি তারেক রহমানের সাথে যোগাযোগ রাখতে বলেছিলেন। এবং বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে টেলিফোনে তিনি তারেক রহমানের সাথে কথা বলেছিলেন। তারেক রহমান তখন লন্ডনে ছিলেন। এই স্মৃতি তিনি আবার গতকাল চারণ করেছেন তারেক রহমানের সামনে। এবং তিনি আকারে ইঙ্গিতে যেটা বোঝাতে চেয়েছেন, তিনি আসলে এক্সটেনশন চান। সেনাপ্রধান তার মেয়াদ শেষ হবে আগামী বছরের, তারপরেও তিনি আরো কিছুদিন থাকতে চান সেনাপ্রধান হিসেবে। সেটাও যদি না হয় তাহলে তিনি একটি বিশেষ পদ তৈরি হোক এটা চান, যেখানে তাকে সেনাপ্রধানের পাশাপাশি সেনাবাহিনীতে একটা উপরের পদে রাখা যায়। এই আকাঙ্ক্ষাটা তিনি ব্যক্ত করেছেন, কিন্তু এ ব্যাপারে বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে মত পার্থক্য আছে। জেনারেল ওয়াকার খানের ফিউচার কি হবে এটা নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু গতকাল এই সাইড টকস গুলো হয়েছে এবং একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে জেনারেল ওয়াকার খানের শরীরটাও ভালো নেই। তার লিভার এবং কিডনিতে নানা রকমের জটিলতা দেখা দিয়েছে বলে সূত্রটি জানিয়েছে। তো এই অবস্থায় জেনারেল ওয়াকার খানের ফিউচার নিয়ে পরে একদিন কথা বলবো। আমি গতকাল বলেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোন আলাপ হয়েছে। সেখানে যে ফ্রান্সে যে 15 থেকে 17 জুন যে গ্রুপ 7 বা G7 এর মিটিং, সেখানে একটা সাইড লাইন বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশ নিয়ে কথা হবে বলে আলোচনা হয়েছে। তখন কোন দর্শক জানতে চেয়েছিলেন যে এই যে আমি নিউজটা দিলাম এবং কলকাতার তরুণ ঘোষ দাদাও এই খবরটি নাকি দিয়েছেন, তো এই দুজনের মিল আছে, কিন্তু কোনো মিডিয়ায় নাকি দেখা যায়নি। কিন্তু আজকে ভারতীয় মিডিয়া এটি প্রকাশ করেছে এবং ট্রাম্প এবং মোদি তাদের অফিসিয়াল সূত্র এটি স্বীকার করেছে। মানে আমি যেটা বলার চেষ্টা করি সেটা একেবারে যে ভিত্তিহীন তা নয়, আমি চেষ্টা করি যে একটা অথেন্টিক সোর্স থেকে বলার। গতকাল আরো বলেছিলাম ইসলামী ব্যাংকে অস্থিরতা, এই ব্যাংকটি বন্ধ হয়ে যাবে কিনা। তো আজকে আমাকে অনেকে ভিডিও ফুটেজ পাঠিয়েছেন, যেমন আমি একটা ফুটেজ দেখাই যে লোহাগাড়ায় দেখেন ইসলামী ব্যাংকের কি অবস্থা। সারা দেশে অর্থনৈতিকভাবে একটা অস্থিরতা চলছে, ব্যাংকিং খাত খুবই দুর্বল হয়ে পড়েছে। এবং ঠিক এই সময়ে সারা দেশব্যাপী জুলাই যোদ্ধারা ব্যাপকভাবে জনগণের রোষানলে পড়ছে। তাদের যেন কুফা কাটছেই না। হবিগঞ্জের সেই মাহাদি হাসান এসআই সন্তোষ চৌধুরীকে হত্যা করেছিল বলে যে গর্ব করে বলতো, তাকেও নাকি গতকাল কে বা কারা ব্যাপক পিটিয়ে হাসপাতালে ভর্তি করেছে। যা হোক, জুলাই যোদ্ধা জাহাঙ্গীরনগরের এক জুলাই যোদ্ধা তাকে প্রায় অর্ধ নগ্ন করে পিটিয়েছে। তো সারা দেশ থেকেই আমরা এরকম খবর পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।